এটাই তো দলিলের ফাইল। থাক, গণেশ দাদা পাইয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমায় গণেশ দাদা। এবার আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, ওরা আসার আগেই আমাকে পালাতে হবে। কিন্তু যেটা চুরি করে নিয়ে যাচ্ছ সেটা চেক করে নিয়েছো তো রাধা? তোমার কাছে এখন জাস্ট দুটো অপশন, জেলে যাও না হলে বাসনগুলো মেজে ফেলো। কোনটা করবে বলো? চয়েস ইজ ইয়ার্স। এসো এসো বলছি, এসো। নাও মাজতে শুরু করো। প্রত্যেকটা বাসন যেন সোনার মতো চকচক করে। হ্যাঁ, যদি একটু নোংরা থাকে তাহলে কিন্তু আবার মাজতে হবে। দাঁড়িয়ে আছো কেন? শুরু করো, শুরু করো বলছি। এই হাঁ করে কি দেখছো? হ্যাঁ, কাজটা শুরু করো। আমি কি এখানে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো নাকি? মোনা, ওর বাসনগুলো মাজা হয়ে গেলে একবার ভালো করে চেক করে নিও রাধার ওই হাঁড়ি মুখটা বাসনগুলোতে ভালো করে দেখা যাচ্ছে কিনা। এই হাঁড়ি করে তোর এটা ভালো করে পরিষ্কার করো। চোখে দেখতে পাচ্ছ না নাকি? যদি ওর কাজটা খুব একটা পছন্দ না হয় তাহলে কিন্তু পুলিশকে একবার ফোন করতে হবে মোনা, মনে রেখো। হ্যাঁ, রাধা, সারা, তুমি রাধাকে দিয়ে এসব কি কাজ করাচ্ছ? রাধা ওঠো, ওঠো বলছি। না কুমড়ো মুখ, আমি পারবো। তোমার খুব কষ্ট হচ্ছে না কৃষ? ওকে দেখে তোমার কষ্ট হচ্ছে তো? আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে তোমাকে কষ্ট পেতে দেখে। এসব না কিচ্ছু হতো না। রাধাকে বাসন মাজতে হতো না, আমার জুতো পরিষ্কার করতে হতো না, ইনফ্যাক্ট তোমাদের সবাইকে ওই সার্ভেন্টস কোয়ার্টারে গিয়ে থাকতেও হতো না যদি যদি তুমি আমায় বিয়েটা করে ফেলতে কৃষ। কৃষ, তুমি নিজের চেহারাটা একবার তাকিয়ে দেখেছো? তোমাকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারি না কৃষ। সবকিছু ঠিক হয়ে যেত যদি তুমি আমার একটা শর্ত মেনে নিতে, আমাকে বিয়েটা করে ফেলতে। আমরা একসাথে থাকতাম আর রাধাও মুক্তি পেয়ে যেত। কৃষ, আমি তোমার সাথে কথা বলছি, আমার দিকে তাকাও। তুমি রাধার সাথে লড়াইয়ে নেমে আমাকে অধিকার করতে চাও সারা। তোমার হাতের মুঠোয় বন্ধ করে রাখতে চাও, তাই তো? ঠিক আছে, এই সুযোগটাই এবার আমি কাজে লাগাবো। তোমার অস্ত্রেই আবার তোমায় ঘায়েল করবো আমি। লড়াইটা এবার আমায় শুরু করতেই হবে, রাধাকে বাঁচানোর জন্য, আমার ফ্যামিলিকে উদ্ধার করার জন্য। কি ভাবছো তুমি কৃষ? তোমাকে কিরকম সিক সিক লাগছে কৃষ? তোমার এরকম ভাবে থাকার অভ্যেস নেই। তুমি
তুমি বড় লোকের মতো মানুষ হয়েছো, তুমি কোটিপতি ঘরের ছেলে ক্রিস, এরকম বাইরের ভুলভাল খাবার খাচ্ছ, মাটিতে ঘুমোচ্ছ, এগুলো তোমার সাথে যায় না, তোমায় মানায় না। আমি জানি ক্রিস, তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার অসুবিধে হচ্ছে। কষ্ট তো একটু হচ্ছে, এই লড়াইটা লড়তে লড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। না যারা বসো। কষ্ট থেকে তোমার নিজের মনের কথাটা বেরিয়ে গেল তো? আমি জানি কৃষ, এগুলো তোমার জন্য নয়, তুমি কোনোটা মন থেকে করছো না, তুমি জোর করে করছো। ইনফ্যাক্ট তুমি রাধার প্রেসারে পড়ে এসব করছো। স্যার, আপনাকে খুব টায়ার্ড লাগছে, কিছু খাবেন বলবো? না না, আমি কিছু খাবো না। কেন খাবে না কৃষ? তুমি দাঁড়াও মোনা, তুমি এক্ষুনি গিয়ে শেফকে বলো আমার জন্য ব্ল্যাক কফি আর কৃষের জন্য স্যুপ বানিয়ে দিতে। কতদিন আমরা একসাথে টাইম স্পেন্ড করি না বলো তো কৃষ? কতদিন একসাথে আমরা গল্প করি না বলো তো কৃষ? আমি কি শুনছি? আমার মুখ কি বললো? ওনার কষ্ট হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি শেফকে বলছি। না না, খাবারের ব্যবস্থা করার কি দরকার ছিল? ঠিক আছে। ঠিক নেই কৃষ, কিচ্ছু ঠিক নেই। তুমি ওই সার্ভেন্টস কোয়ার্টারে আছো, কি খাচ্ছ না খাচ্ছ আমি কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এখানে প্রত্যেকটা দিন যখন আমি খেতে বসছি আমার তোমার কথা মনে পড়ছে। আমার গলা দিয়ে খাবার নাবে না কৃষ, আমি তোমাকে ভালোবাসি। আর তাই জন্য আজকে তোমাকে আমার সাথেই খেতে হবে। উনি যখন খেতে চাইছেন না তাহলে আপনি কেন জোর করছেন? কৃষ যদি খেতে না চায় তাহলে আমি তোমাকে পুলিশে দিয়ে দেবো। হ্যাঁ, ভালো কথায় যদি কৃষ না খায় তাহলে ওকে ভয় দেখিয়ে খাওয়াতে হবে। সিম্পল। আরে না না, ভয় পেয়ে না, আমি এমনি খাবো। আমার সত্যি খুব খিদে পেয়েছে। ম্যাডাম, খাবার রেডি। কৃষ, আজকে আমি তোমাকে আমার নিজের হাতে খাইয়ে দেবো। কৃষ, কি হলো, খাও। না, অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। কৃষ, তোমার ওই ইম্পর্টেন্ট কাজটা হয়ে গেলে তো চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করবো। হ্যাঁ। রাধা, এই কয়েকটা বাসন মাছ থেকে নিজের আঙুলটাই কেটে ফেললে? আমি তো এটাই চাই, তোমার আঙুলটা না, তোমার মনটা কেটে ফালা ফালা হয়ে যাক, এর থেকে 100 গুণ বেশি রক্ত ঝরুক, সেই ব্যবস্থা আমি করবো রাধা। হারতে তোমাকে হবেই, আর তোমার কৃষকেও তুমি হারাবে। গণেশ দাদা, এটা কি হচ্ছে? আমার হাত কেটে গেল,
আর কুমড়োমুখ একবারও আমার কাছে এলো না, এভাবে বেরিয়ে চলে গেল। আমি যে কিছুই কিছুই মেলাতে পারছি না গণেশ দাদা। এসব কি হচ্ছে? কুমড়োমুখ কি হলো হঠাৎ? এই গণেশ দাদার মূর্তিটা এখানে কি করে এলো? এই দুঃসময় তাহলে কি এটা কোনো শুভ ইঙ্গিত গণেশ দাদা? পারলাম না। সারা এরকম অমানুষের মতো রাধাকে কষ্ট দিল, আর আমি প্রতিবাদ করতে গিয়েও পারলাম না। কিন্তু রাধাকে বাঁচানোর জন্যই তো অভিনয়টা আমায় করতে হচ্ছে। রাধার হাতটা আমার চোখের সামনে কেটে গেল, অথচ আমি। রাধা, তোমার হাতটা দেখি কোথায় কেটেছে। দাঁড়াও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। না থাক, আপনাকে দেখতেও হবে না, আর আমার হাতে মলমও লাগাতে হবে না, আমি নিজেই লাগিয়ে নেব। কেন? আমি মলম লাগিয়ে দিলে অসুবিধা কি হবে? অসুবিধা? আপনার তো এ বাড়িতে থাকতে, খেতে, ঘুমোতে খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর আমার কষ্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না। ও আচ্ছা, তার মানে তুমি আমার উপর রাগ করেছো? রাগ? না না, রাগ কেন করতে যাব? সত্যি তো, এভাবে থাকতে আপনার তো অসুবিধা হবেই। আপনি কি পারেন এভাবে থাকতে? তাছাড়া আমি তো ভেবেছিলাম আমি আপনার সুখ দুঃখের সাথী। আপনার কষ্টের কথা আপনি আমাকে বলতে পারতেন। অবশ্য আমাকে বলেও বা কি লাভ হবে? আমি তো আর আপনার কষ্টের প্রতিকার করতে পারবো না। ভালো করেছেন, আপনি খুব ভালো করেছেন জারা ম্যাডামকে জানিয়ে। উনি তো আপনার কষ্টের প্রতিকার করতে পারবে। ঠিকই বলেছ। যারা আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। যারা যদি আমায় কোনো একটা প্রপোজাল দেয়, সেটা ফেলে দিতে কেমন একটা লাগে না? ছাড়ুন ছাড়ুন বলছি, আপনি কেন এসব করছেন? আপনি যান না, ওখানে গিয়ে থাকুন। শুধু শুধু কষ্ট করে এখানে কেন থাকবেন আপনি? আমার হাত কাটুক, মাথা ফাটুক, আপনাকে ভাবতে হবে না। এত রাগ, এত অভিমান আমার জানা ছিল না। আপনি ছাড়ুন তো আমাকে। ছাড়বো বলে কি 7 পাকে ঘুরে তোমায় বিয়ে করেছি? শোনো, তুমি যতই গণেশ দাদা করো না কেন, গণেশ দাদার এই বোনটার মাথায় গণেশ দাদার মতো বুদ্ধি নেই। মানেটা হলো আমি যারার সাথে যা করছিলাম সেটা অভিনয়। অভিনয়? কাঁটা দিয়ে কাঁটা তোলার অভিনয়। আমার বড্ড টেনশন হচ্ছে গো, ভীষণ টেনশন হচ্ছে। ওই বুড়ো মিস্ত্রি সেজে রাধা যখন ওপরে উঠছিল, সেই সময় তুমি আর যারা না 50 লাখ টাকা নিয়ে আলোচনা করছিলে। হ্যাঁ, তোমাকে যে 50 লাখ টাকা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলে, দাদার নকল সই নিয়ে আলোচনা করছিলে। আমার মনে হচ্ছে সমস্ত শুনে ফেলেছে রাধা। এটা চুপ কর তো, সব জানতে হয়ে গেছে, তুমি সব জানতাম। রাধা সব শুনে ফেলেছে, বললেই হলো। বললেই হলো মানে? তুমি জানো না ও কিরকম চৌখাস মেয়ে? ও ও ও তোমার সঙ্গে কথা বলবে, তোমার দিকে তাকিয়ে দেখবে, কিন্তু অন্য লোকের কথা শুনবে। আমার মনে হয় এতক্ষণে দিদি ভাই, কৃষ, বাড়ির সকলকে ও বলে ফেলেছে এই সমস্ত কথা। এক্ষুনি পুলিশ আসবে, এক্ষুনি পুলিশ আসবে। চুপ করবে, চুপ করবে, চুপ করবে। আপনি কি বলছেন বলুন তো? অভিনয় টভিনয় একটু খুলে বলুন না, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বোঝাচ্ছি। যারা যেটা চাইছে যদি আমি সেটাই করি,
ওর কথায় যদি আমি উঠি বসি, ওর যদি আমি সব কথা মেনে চলি, তাহলে ও আস্তে আস্তে আমায় বিশ্বাস করা শুরু করবে। আর তখন সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমরা ওর মুখোশটা খুলতে পারবো। কিভাবে তলে তলেও আমাদের বাড়ির দলিলটা জোগাড় করেছে, আর কিভাবে ডুপ্লিসিটি করে দানপত্রতে ডাইরেক্ট সই নিয়েছে, সেটাও জানতে পারবো। আর তার সাথে রানাদার খোঁজটাও পাবো। সত্যি এখনো তো রানাদার কোনো খবর। কুমড়ামুখ, আমি তো আপনাকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। সারা ম্যাডামকে এই সমস্ত কিছুর পেছনে কে সাহায্য করছে জানেন? কাকুমণি। তোমাকে একটা কাজ করতে হবে, তুমি সোজা আমাদের ওই সার্ভেন্টস কোয়ার্টারে চলে যাবে। শোনো শোনো, চুপ চুপ চুপ। ওখানে গিয়ে ব্যাপারটা ধামাচাপা পড়ার পরে প্রত্যেকের সঙ্গে কথা বলবে, মিষ্টি করে বোঝার চেষ্টা করবে যে এই যে ব্যাপার স্যাপারগুলো ঘটালাম আমরা, সেটা ওরা কতটুকুনি জানে। তুমি যাবে, কথা বলবে। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি করে জানতে পারলে? যখন ও বাড়িতে আমি মিস্ত্রির সাথে উপরে যাচ্ছিলাম, আমি কাকুমণির সাথে জারা ম্যাডামকে কথা বলতে শুনেছি। আঙ্কেল, 50 লাখ টাকা দিলাম তোমায় একটা সাদা কাগজে সই করানোর জন্য। না গো, তোমাকে আমার জন্য আরো কয়েকটা কাজ করে দিতে হবে। ও মাই গড, দিব্য আঙ্কাল 50 লক্ষ টাকার জন্য নিজের পরিবারের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। আমাদের সন্দেহটাই তাহলে ঠিক ছিল। আমি তো বিশ্বাস করতে পারছি না। অবশ্য বিশ্বাস করতে পারছি না বললে ভুল হবে, কারণ দিব্য আঙ্কাল এরকম কাজ আগেও করেছে। আমাদেরই কেয়ারফুল থাকা উচিত ছিল, অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। ঠিক আছে, দিব্য আঙ্কালের শাস্তি তো দিব্য আঙ্কাল পাবেই। তার আগে সারার বিশ্বাস ভাজনায় উঠতে হবে। ওর মনের সব কথা, ও কি চায়, ওর প্ল্যান কি আছে, আমাদের জানতে হবে। রাধা, তোমাকে কিন্তু এই কাজে আমায় সাহায্য করতে হবে। শুধু আমি নয় গোমরামুখ, আমার গণেশ দাদাও আমাদেরকে সাহায্য করবে। আর সেই ইঙ্গিত আমার গণেশ দাদা নিজেই আমাকে দিয়েছে। আজকে কি হয়েছে জানেন? কি? দাঁড়ান বলছি। আমি যখন বাসনগুলো মাজছিলাম, তখন আমি এই ছোট্ট গণেশ দাদাটাকে ওই বাসনগুলোর মধ্যে থেকে পেয়েছি। এটা নিশ্চয়ই কোনো শুভ ইঙ্গিত, তাই না গোমরামুখ? গণেশ দাদা নিজে আমাদের কাছে এসেছে, তার মানে এবার আমাদের ঠিক ভালো হবে, তাই না গোমরামুখ? বলুন। আমরা এই ঘরেই গণেশ দাদাকে স্থাপন করব, আর তার আশীর্বাদ নিয়ে নতুন করে লড়াইটা শুরু করব। আর আমাদের নতুন পরিকল্পনা অনুযায়ী এবার আমরা জিতবই। কষ্ট তো একটু হচ্ছে, এই লড়াইটা লড়তে লড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি তাহলে এতদিন ধরে যেটা ভাবছিলাম সেটা সেটা সত্যিই এবার সত্যি হতে চলেছে। জারা, ক্রিশ, আমি জাস্ট এক্ষুনি তোমার কথা ভাবছিলাম। তুমি কি ব্যস্ত ছিলে? আই হোপ আমি তোমায় ডিস্টার্ব করিনি। ক্রিশ, এত ফর্মালিটি আমার সাথে করতে হবে না। আমার জন্য আমার 24টা ঘন্টা ফাঁকা আছে, সারাটা সময় শুধু তোমারই। ক্রিশ, এসো।
বলো কি বলবে? যারা, আমি তোমার কাছে একটা হেল্প চাইতে এসেছিলাম। এভাবে কেন বলছো ক্রিশ? তোমার একটা কিছু দরকার হয়েছে, তুমি আর কার কাছে যাবে? আমার কাছেই আসবে। বলো কি হয়েছে? আমার বিদেশি টাওয়াল, সাবান সব তো এখানে আছে, আর আমি ওই গামছা টামছা ইউজ করতে পারছি না। আমি যদি ওগুলো নিয়ে যেতে পারি। ক্রিশ, তুমি সাবান আর টাওয়াল নিয়ে শুধু চলে যাবে, সেটা কি করে হয় বলো তো? তুমি এখানেই তোমার বাথরুমে স্নান করবে, যাও। তাছাড়া ওখানে যদি তোমার সত্যি অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি কেন সেটা চেপে চেপে থাকছো ক্রিশ? কেন কেন সহ্য করছো? তুমি চলে এসো না আমার কাছে। না না যারা, আই ক্যান ম্যানেজ, শুধু জিনিসগুলো হলেই চলবে। কি ম্যানেজ করবে তুমি? কিচ্ছু ম্যানেজ করতে পারবে না। তোমার যখন এত অসুবিধা হচ্ছে তুমি কেন সেগুলো করছো? তুমি আজকে এখানেই স্নান করবে আর তারপর এখানেই খাবার খাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তাই হবে। তাহলে আমি গিয়ে স্নানটা সেরে আসি। ওকে।